শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছো। আমাদের আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজকে আমরা দেখব লিপ ইয়ার সাল নির্ণয় বা অধিবর্ষ সাল নির্ণয়। আমরা লিখে নিচ্ছি লিপ ইয়ার বা অধিবর্ষ সাল নির্ণয়। অধিবর্ষ সাল নির্ণয়। প্রশ্নটা থাকবে এমন: একটি ইংরেজি সাল অধিবর্ষ কি না তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। ও ফ্লো চার্ট অঙ্কন করো। তাহলে প্রথম আমরা লিখে নিই শর্তগুলো কি কি। শর্ত সমূহ, অর্থাৎ একটি সাল লিপ ইয়ার হবার শর্ত সমূহ। একটি ইংরেজি সাল, এটা লেখার দরকার নেই, শুধুমাত্র শর্ত সমূহ লেখা থাকলেও হবে। একটি ইংরেজি সাল অধিবর্ষ হওয়ার শর্ত। শর্ত আছে দুইটা। শর্ত নাম্বার 1, যদি সালটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সালটি লিপ ইয়ার। তাহলে সালটি অধিবর্ষ। অধিবর্ষ, তাহলে এখানে অধি মানে কি? বেশি। বর্ষ মানে বছর বেশি। এর অর্থ হচ্ছে যে আমরা খাঁটি বাংলা উপসর্গ পড়েছি না? অ, অঘা, অজ, অনা, আ, আন, আল, আ, বিতি, উন, কদ, কুনি, পাতি, বি, ভর, রাম, সহসা, সুহা। আর পুরোপরা, অপসামনি, অনু, অব, নির্দূর, বিশু, উৎপরি, প্রতি, অতি, অভি, অধি, উত, উপা, এই সেই অধি। এই অধিটা মানে হচ্ছে বেশি। ঠিক আছে? গ্রামার। তাহলে অধি মূলত হচ্ছে কি বললাম? উপসর্গ। অধি জিনিসটা বোঝায় হচ্ছে বেশি। কি বেশি? বর্ষ বেশি। তার মানে একটা সাল হয় 365 দিনে, কিন্তু সেখানে বেশি হবে। বেশি হয়ে কত হবে? তখনই সেটা হবে অধিবর্ষ। ক্লিয়ার? অনেকে বলতে পারে স্যার অধিবর্ষ জিনিসটা কি? অধি মানে বেশি, এটা মনে রাখবা, অধিক থেকে আসছে। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2। শর্ত নাম্বার 2 হচ্ছে যদি সালটি 4 দ্বারা নিঃশেষে
বিভাজ্য হয় এবং 100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সালটি অধিবর্ষ হবে। এখন এই দুইটা শর্ত কেন দেয়া হলো বা কিভাবে শর্তটা নেওয়া হচ্ছে? আমরা ক্লাস 4-5 শিখে আসছি যে একটা ইংরেজি বছর 4 বছর পর পর লিপ ইয়ার হয়, কিন্তু এখন আমরা দেখব যে আসলে সবসময় এটা সত্য নয়, সবসময় এটা সত্য নয়। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমাদের কি ক্লাস 4-5 ভুল শেখানো হয়েছে? ভুল শেখানো হয় নাই। ওই বয়সে তোমার এই শর্তগুলো বোঝার মতো বিবেক বা বুদ্ধি তৈরি হয়নি, এই জন্য ইন্টারমিডিয়েটে এসে এই শর্তগুলো তোমাদের শেখানো হচ্ছে। যেমন আমি যদি বলতাম ক্লাস 4-5 যে আলো বেঁকে যায়, তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারবে স্যার আপনি একবার বলেন আলো সরল রেখায় যায় আর একবার বলেন আলো বেঁকে যায়, তাহলে দুইটা দুই রকম কথাবার্তা হলো। কিন্তু উপরে ক্লাসে উঠলে দেখবা যে আলো বেঁকে যায়, এরকমটা পিছিয়ে পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই শর্তগুলা কেন দেয়া হলো, শর্তগুলা কেন দেয়া হলো? এটার জন্য আমি একটু গুগলের সাহায্য নিচ্ছি, দেখা দিচ্ছি গুগল থেকে যে শর্তটা কেন দেয়া হচ্ছে বা এই শর্তটা আমরা কেন প্রয়োগ করছি। তার কারণ হচ্ছে সোলার এয়ার। সোলার এয়ার মানে কি? সৌর বছর। সৌর বছর কি? সৌর বছর। সোলার এয়ার বলতে কি বোঝায়? সৌর বছর। আর একটা আছে লুনার এয়ার। কি এয়ার? লুনার মানে কি? চাঁদ, চন্দ্র বছর। যেমন তোমার হচ্ছে আরবি মাস মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকাত, রমজান, জিলকাত, জিলহাজ। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হিসাব করি, এই মাসটা সম্পূর্ণ সোলার ইয়ার হিসাব করা হয়, সৌর বছর। সৌর বছর কি? সৌর বছরটা হচ্ছে এই সূর্যকে টোটাল কক্ষপথে পরিভ্রমণ করতে পৃথিবীর কত দিন লাগবে, এটাকে বলা হয় সৌর বছর। তাহলে এইটা হলো তার কক্ষপথ, এই কক্ষপথে সূর্য ঘুরবে, ঠিক আছে? তো সূর্য ঘুরতে কত সময় লাগবে, এই সময়টাকে বলা হলো সৌর বছর। আমি লিপেরটা পরে বোঝাচ্ছি, আগে হিসাব করো সোলার ইয়ারটা কি। এটা ধরে নেওয়া হচ্ছে সূর্যের কক্ষপথ, সূর্যের চারপাশের অরবিট, সূর্যের কক্ষপথ না, পৃথিবী যে কক্ষপথে ঘুরবে সূর্যকে কেন্দ্র করে, এটা তো হচ্ছে কি তার কক্ষপথ, রাইট? তো কক্ষপথের কিছু দেখো তোমার টাইম দেওয়া আছে, টোটাল ডিউরেশন টাইম বা টোটাল ট্রাভেলিং টাইম। আমি যদি বলি যে পৃথিবী এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ ঘুরে আসতে কত সময় লাগে, এটা সময় লাগে 365 দিন, 365 দিন, 5 ঘন্টা, 5 আওয়ার, 5 ঘন্টা, 48 মিনিট, 48 মিনিট আর 47 সেকেন্ড, 365 ডেজ। এখন আমি যদি বলি যে এক বছরে কয় দিন হয়, তোমরা বলবা স্যার 365 দিন হয়, কিন্তু বাকিটুকু কি বলাও? কেন বলো না? কেন বলা হয় না? কারণটা হচ্ছে আমরা কাউন্ট করি ডে, আমরা কিন্তু কাউন্ট করি আওয়ারটাকে হিসাব করি না। আমাকে কেউ যদি বলে যে এক বছরের মোট টোটাল টাইম কত, তখন আমি বলবো 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড।
কিন্তু যখন আমাকে কেউ প্রশ্ন করবে 1 বছরে কত দিন, তখন আমি কি বলবো? 65 দিন, অন ডেজ। তাহলে আলটিমেটলি যদি আমি সম্পূর্ণটাকে ডেতে কনভার্ট করি তাহলে 365.26 সামথিং আসবে, 26 সামথিং ডেজ। আমি কিন্তু এই ফ্র্যাকশনাল মানটা বলি না, বলি। এখন এই মানটা একসময় কিন্তু অনেক বড় মান হতে পারে, বড় মান হতে পারে না? যেমন আমি যদি তোমাকে বলি যে 4.5, এখানে 0.5টা খুবই নেগলিজিবল, বাট যদি আমি এর সাথে মাল্টিপ্লাই করি 100, তখন কত হবে? 45, মানে 4 100 400, আর এখানে 400 কত হয় বলো? 405 না? যেই 0.5টা আমি যদি বলি 4.5 ইন্টু 100, এখানে পয়েন্টটা উঠাই দিলাম, তাহলে 10, 100 কেন, 450, 450। তো আমি যদি মনে করতাম যে 0.5 তো নেগলিজিবল, তাহলে আমি যদি বলি 4.5 সমান 4 ইন্টু 100 দিয়ে দিচ্ছি 400, কিন্তু 0.5 এর সাথে যখন 100 মাল্টিপ্লাই করা হচ্ছে তখন কিন্তু ভ্যালুটা অনেক বড় একটা মান চলে আসছে 50। তাহলে 400 আর 50 অনেক বড় ডিফারেন্স না? তো প্রশ্ন হচ্ছে, এটা তো একবার প্রদক্ষিণ করছে 1 বছরে, 1 বছরে সে সম্পূর্ণ ঘুরে আসছে। যদি এমন হয় যে 100 বছরে টোটাল টাইম কত হবে? 100 বছরে টোটাল টাইম কত হবে? 400 বছরে টোটাল টাইম কত হবে? টাইমটা কিন্তু এই ফ্র্যাকশনাল যে মানটা আছে সেই মানটা অনেক বড় হয়ে যাবে, 0.26 ইন্টু 100, এটা অনেক বড় একটা মান। এই মানটা তখন আমাদের কাউন্টে নিয়ে আসতে হবে। এই কাউন্টে নিয়ে আসার জন্যই যে আমাদের মূলত এতগুলো শর্ত প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমি যদি বলি যে 1 বছরে আমাদের এক্সট্রা টাইম থাকে কত? 47 সেকেন্ড। এটা আমরা বলছি না, এটা আমাদের এক্সট্রা টাইম। আমি এখানে লিখে রাখলাম যে এক্সট্রা টাইম 1 বছরে, এক্সট্রা টাইম পার 1 ইয়ার কত ঘন্টা? 5 আওয়ার্স, 48 মিনিট আর 47 সেকেন্ড। এটা কিন্তু ভ্যারি করতে পারে, বিভিন্ন রাইটার জিওগ্রাফিতে বিভিন্ন ভাবে এটা লিখতে পারে। আমরা গুগল থেকে দেখে আসি, বিভিন্ন সোর্স বিভিন্ন আনসার দিতে পারে। এখন বলতে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, কত বলতে? 46 সেকেন্ড। উইকিপিডিয়াতে কি বলতে দেখে আসি। সোলার ইয়ার, ব্রিটানিকা কি বলতে? যদি 46 সেকেন্ড আর 46 সেকেন্ড দিয়ে কাউন্ট করে আমরা দেখাতে পারবো। এখানে বলতে 46, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। উইকিপিডিয়া এটা 300 সোলার ইয়ার, এই ট্রপিক্যাল ইয়ার সোলার ইয়ারটা দেখো কাউন্ট করো। এরা বলতে 365 দিন 5 ঘন্টা 55 মিনিট 12 সেকেন্ড। এটা কাউন্ট করছে আবার একটু ডিফারেন্ট হবে, মানে বিভিন্ন ভাবে তোমার জিওলজি কি বলে ভূগোল বইয়ে ভিন্ন ভিন্ন মান দেখানো আছে। তো ভিন্ন ভিন্ন মান দেখানো থাকলেও আমরা একটা নির্দিষ্ট মান নিয়ে কাজ করলে এনাফ। যেমন এখানে দেখা দেওয়া আছে কি 5 ঘন্টা 49 মিনিট 16 সেকেন্ড, আবার এখানে 5 ঘন্টা 55 মিনিট 58 সেকেন্ড। বিভিন্ন এয়ারে এটা কাউন্ট করছে, কোনটা ট্রপিক্যাল এয়ার, অনেক এখানে দেখো ফর্মুলা গুলো দেওয়া আছে, টাইম স্কেল ক্যান্ডিডেট দেওয়া আছে। তো আমি যে এখানে যে তোমার ভ্যালুটা লিখে দিয়েছি সেই ভ্যালুটা যে এক্সাক্ট ভ্যালু এটাও আমি বলছি না, এটা কম বেশি ভ্যারি করতে পারে। কারণ সূর্যের রোটেশনাল স্পিড, এই পৃথিবীর রোটেশনাল স্পিড ভ্যারি করতে পারে। পৃথিবীর যে ঘূর্ণন ক্রিয়া, ঘূর্ণন ক্রিয়ার ক্ষেত্রে সবসময় যে একদম সেকেন্ড মানে একদম টু দা পয়েন্টে থাকবে এমন না।
একটু ভ্যারি করতে পারে, সামান্য ফ্র্যাকশনাল মান ভ্যারি করতে পারে। কেন ভ্যারি করতে পারে? তার ঘূর্ণন ক্রিয়া ভ্যারি করে শুধুমাত্র মহাকর্ষীয় বলের উপর প্রভাবে। কি বল? মহাকর্ষীয় বল হচ্ছে মহাকর্ষীয় দুইটা বস্তুর ভিতরে আকর্ষণ বল। তাহলে এখানে এই যে ঘুরতেছে, এই ঘোরার সময় কি সূর্যের সাথে এটা বল আছে না? এই মহাকর্ষীয় বল সবসময় এক থাকবে না, ভ্যারি করতে পারে। কখন ভ্যারি করবে বলতো? মহাকর্ষীয় বলটা ভ্যারি করবে এই অবজেক্টের ভরের কারণে, অবজেক্টের ভরের কারণে। বুঝতে পারছো? পৃথিবীর ভর যদি বাড়ে, পৃথিবীর ভর বাড়লে মহাকর্ষীয় বল চেঞ্জ হয়ে যাবে। আর মহাকর্ষীয় বল যখন চেঞ্জ হয়ে যাবে তখন এই ঘূর্ণন ক্রিয়া সামান্য ফ্র্যাকশনাল টাইমও চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই কি বলে অধিবর্ষণ নির্ণয় করার জন্য আমরা কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে এই যে এক্সট্রা টাইম যেটা থাকছে, এই এক্সট্রা টাইমকে আমরা 4 বছর পরে হিসাব করব যে মোট কত সময় থাকে। এটা হচ্ছে 1 বছরের জন্য এক্সট্রা টাইম। তাহলে এক্সট্রা টাইম ফর 4 ইয়ার, 4 বছরের জন্য কত হবে? তাহলে 5 ঘন্টা ইন্টু 4, 48 মিনিট ইন্টু 4, 47 মিনিট ইন্টু 4 বের করে ফেলি আমরা। 5 ঘন্টা ইন্টু 4 মানে 20 আওয়ার, 48 মিনিট ইন্টু 4, 4টা 32, হাতে 3, 192 মিনিট। আর এটা হচ্ছে তার সাথে 28 8 হতে 2, 4 7 188 সেকেন্ড, রাইট? এখন যদি এটাকে তুমি সম্পূর্ণ ঘন্টায় নিয়ে যাও তাহলে কত ঘন্টা হবে দেখো? 20 ঘন্টা, এটা হবে 192 মিনিট সমান 3 ঘন্টা, 3 ঘন্টায় 180 আর 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট। আর এটা কত মিনিট? 3 4 180, 3 মিনিট কয় সেকেন্ড? আর 3 180 আর 8 সেকেন্ড, 8 সেকেন্ড। তার মানে হচ্ছে 12 মিনিট আর 3 মিনিট 15 মিনিট। তাহলে মোট হচ্ছে 23 ঘন্টা, 23 ঘন্টা 23 ঘন্টা 15 মিনিট আর 8 সেকেন্ড। তাহলে এটা 4 বছর পরে আমাদের টাইম হচ্ছে 23 ঘন্টা 15 মিনিট 8 সেকেন্ড। তাহলে এখন দেখো 4 বছর পরে আমাদের ডে হবে 365 দিন, 1 বছর সমান 1 ইয়ার আফটার টোটাল ডেজ, আফটার টোটাল ডেজ বা সম্পূর্ণ দিন আফটার 4 ইয়ার। কত হলো বলো? 365 দিন, 365 দিন, তারপরে 23 ঘন্টা, মানে 65 দিনের সাথে এটা যোগ করতে হবে। কিন্তু আমি কি বলছি? আমি বলছি 4 বছর পর পরে লিপ ইয়ার হচ্ছে, আমি হিসাব করছি 300 কয় দিন? 66 দিন। 365 দিন প্লাস এটা হবে না? 23 দিন, 23 দিন সরি 23 ঘন্টা 15 মিনিট 8 সেকেন্ড সমান আমরা ধরে নিচ্ছি 24 ঘন্টা। এটাকে ইকুইভ্যালেন্ট ধরছি কত? 24 ঘন্টা মানে কয় দিন? তাহলে একদিন। 365 প্লাস 1 সমান 366। কিন্তু আসলে কি এটা হচ্ছে? হচ্ছে না, এখানে গ্যাপ থাকছে না। তার মানে 24 ঘন্টা হচ্ছে না, এখানে গ্যাপ হচ্ছে কত মিনিট কয় সেকেন্ড দেখো। এখানে গ্যাপটা হচ্ছে 45 না 44 মিনিট আর 52 সেকেন্ড। এই গ্যাপটা হচ্ছে কয় বছরে? 4 বছরের গ্যাপ। এত 4 বছরের গ্যাপ এত, তাহলে 100 বছরে কত হয়? 100 বছরে সময়ের স্বল্পতা, 100 বছরে সময়ের স্বল্পতা বা টাইম স্বল্পতা কত হিসেব করো? 100 বছরে, তাহলে 100 তে মাল্টিপ্লাই করি। 44 মিনিট 52 সেকেন্ড ইনটু 100। 100 বছরে এখানে কিন্তু 4 বছর অন্তর অন্তর, রাইট? তাহলে 100 বছরে 100 বছরের ভিতরে গ্যাপ কত? এখানে হলো 25 হবে, 25 বার মাল্টিপ্লাই, এখানে 25 বছর, সরি সরি 100 বছরই হবে, মোট 25 দিয়ে গুণ করতে হবে। বলতো কেন 25 দিয়ে গুণ করতে হবে?
4 বছর পর পর এটা স্বল্পতা, রাইট? মানে এরকম হিসাব হবে যে 4 বছরে সময়ের স্বল্পতা, 4 বছরে সময়ের স্বল্পতা কত? এই যে এইটা 4 বছরে, তাহলে 100 বছরের সময় স্বল্পতা কত? এটা ডিভাইড বাই 4 ইনটু 100, এরকম না? তাহলে কাটাকাটি করলে কত হবে? 25। এখন 25 দিয়ে গুণ করো, 44 মিনিট ইনটু 25 মিনিট, রাইট? ওকে, তো 25, তাহলে কত হলো এখানে? 1100 কি মিনিট, আর 52 সেকেন্ড ইনটু 25 কত হয়? 1300 সেকেন্ড, তাই না? তাহলে টোটাল হচ্ছে কয় মিনিট কয় সেকেন্ড? 1100, হ্যাঁ এটা মিনিট বানাও, 21 মিনিট 66 সেকেন্ড, 22 মিনিট 6 সেকেন্ড। এটা তো মিললো না, 1300 ভাগ 60 দাও। না ওইটা ঠিক আছে, ওটা হলো তোমার হিসেব হলো, ওটা 100 এর মধ্যে 66, 60 এর মধ্যে কত, ওই এই হিসেবে হবে। এটা কিন্তু তোমার 21.66 সেকেন্ড মানে কত বলো তো? তাহলে 1300 কে তুমি একটা কাজ করো, তোমাকে আমি আরেকটা বুদ্ধি দিই, 21 কে 60 দিয়ে গুণ করো, 1260, তাহলে এখানে হবে 21 মিনিট কয় সেকেন্ড? 40 সেকেন্ড। এটা বুঝতে পারছো কি? 1260 থাকবে আর কত? 40, তাহলে 21 মিনিট 40 সেকেন্ড, আর এখানে কয় মিনিট? 1100। টোটাল মিনিট কত? 1100 মিনিট প্লাস 21 মিনিট প্লাস 40 সেকেন্ড, তাহলে কত হলো? 1100 মিনিট প্লাস 40 সেকেন্ড। এইটাকে তুমি এখন নিয়ে দাও ঘন্টায়, তাহলে 1121 কে 60 দিয়ে ভাগ করো, তাহলে এটাকে আমি যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত? 18.68 ঘন্টা, আর এত ঘন্টা 40 সেকেন্ড, তাহলে কিন্তু প্রায় 19 ঘন্টার কাছাকাছি সে সময় শর্ট পড়ে যাচ্ছে, ঠিক না? তাহলে তার মানে আমি এখানে 24 ঘন্টায় ধরবো কয়দিন? একদিন। তাহলে বিষয়টা হচ্ছে যে আমার 100 বছরে কিন্তু এখানে গ্যাপ থাকছে 18 ঘন্টা, 18.68 18.68 আওয়ার্স এবং 40 সেকেন্ডস। এই গ্যাপটাকে আমি যদি 24 ঘন্টা হিসাব করি তাহলে একদিন গ্যাপ থাকবে। কয়দিন গ্যাপ থাকবে? তাহলে এখানে কিন্তু একটা গ্যাপ আছে, সেটা হলো 6 ঘন্টার গ্যাপ, যেটা আমি ধরে নিচ্ছি 100 বছর পর পর আমি একদিন লিপ ইয়ার সাল নেব না। আমি আবার ক্লিয়ার করে বোঝাচ্ছি, 100 বছর পরে লিপ ইয়ার সালটা আমি নিব না, কারণ ওই যে একদিন গ্যাপ চলে যাচ্ছে। কিন্তু কিন্তু এখানে কি এক্সাক্ট 24 ঘন্টা হচ্ছে? তাহলে এখানে গ্যাপ থাকছে কয় ঘন্টা? 6 ঘন্টা। এইটা পূরণ করতে হবে 400 বছর পরে দিয়ে। বুঝা গেল? তাহলে এই যে লিপ ইয়ারের শর্তগুলা কেন প্রয়োগ করা আছে? অনেকেই বলতে পারে স্যার 100 বছর পরে লিপ ইয়ার হবে না কেন, বা 100 দিয়ে ভাগ করলে শূন্য হবে না, এই শর্তটা কেন দেওয়া হয়েছে? শর্তটা দেওয়া হয়েছে একটাই কারণে, কারণ 100 বছরের ভিতরে যে সোলার ইয়ার বা সৌর বছর, সেখানে টোটাল টাইম যে গ্যাপ থাকছে সেই গ্যাপটা হচ্ছে প্রায় একদিনের কাছাকাছি। তাহলে যদি আমি এক্সাম্পল দিই 2000 সাল যদি লিপ ইয়ার হয় তাহলে 2100 সাল লিপ ইয়ার হবে না, 2200 হবে না, 2300, 2300 হবে না। কত সাল লিপ ইয়ার হবে? 2400 সাল লিপ ইয়ার হবে। তো আমি হিসাব করেছি যে 400 বছরের টোটাল টাইম গ্যাপ কয়দিন হয়? 400 বছরের টোটাল টাইম গ্যাপ হয় 3 দিনের বেশি, 3 ডেজ। 3 ডেজ
এই 3টা দিন ভাগ করা হয়, মানে 3টা দিনের গ্যাপ দেওয়া হয় তোমার এই 100 বছর পর পর। এই 3টা বছরে লিপ ইয়ার সাল কিন্তু আসবে না, যেটা আসার কথা ছিল। এর অর্থ হচ্ছে তখন যেটা হবে যে ধরে নাও এই 2100 সালটা লিপ ইয়ার হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না, তাহলে কত বছর পর পর লিপ ইয়ার হচ্ছে? 8 বছর পরে হবে এই এই ক্ষেত্রে। অর্থাৎ যদি এমন হয় 2096 সাল যদি লিপ ইয়ার হয়, তাহলে 2100 সাল লিপ ইয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, না হয়ে কত হবে? 2104 সাল। এখানে গ্যাপ থাকছে কত? 8 বছর। তাহলে এখন তুমি যদি বলো যে স্যার 4 বছর পর পর লিপ ইয়ার সাল হয়, এটা কি সবসময় ট্রু? সত্য নয়, সবসময় সত্য হবে না। তাহলে মনে রাখতে হবে লিপ ইয়ার সাল সবসময় 4 বছর পর পর হতেই হবে এমন না। এখন আমাদের যেহেতু আয়ুষ্কাল 100 বছর না, এই জন্য আমরা বুঝতে পারবো না, আমাদের এই লিপ ইয়ার সালটা আমরা কাউন্টিং এ ধরতে পারবো না। কিন্তু যাদের আয়ুষ্কাল ধরে নাও 150 বছরের হাত পেয়ে গেছে, এখন ওর যদি হচ্ছে জন্মগ্রহণ হয় লিপ ইয়ার সালে, তাহলে দেখা যাচ্ছে যে তার একটা ইয়ারে সে বার্থডে পালন করতে পারছে না, অথবা একটা ইয়ারে লিপ ইয়ার সালে যে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তার 4 বছর পর পর বার্থডে হবে না। যে ব্যক্তিটা ধরে নাও জন্মগ্রহণ করলো 29শে ফেব্রুয়ারি, লিপ ইয়ার সাল হলে কয় হয়? 29 ফেব্রুয়ারি হয় না? ধরো না একজন ব্যক্তি জন্মগ্রহণ করলো 2000 সালের, একজন ব্যক্তি জন্মগ্রহণ করলো 2000 সালের 29 ফেব্রুয়ারি। এই ব্যক্তিটা তার পরবর্তী বার্থডে পালন করবে কয় সালে? 2004 সাল। 2004 সালের 29 ফেব্রুয়ারি। তাহলে কত বছর পর পর হচ্ছে তার জন্ম? 4 বছর। এখন এই ব্যক্তিটার আবার বার্থডে পালন করতে হবে যদি তার বয়স 120 বছর হয়, তাহলে 2100 সালে এসে সে বার্থডে পালন করতে পারবে না। তার মানে তার 8 বছর পরে পালন করতে হবে। বুঝতে পারছো কি? লজিকটা এই জন্য অনেকেই লজিকটা ধরতে পারে না। কিন্তু এখন যদি প্রশ্ন হয় যে স্যার একদম লিপ ইয়ার সালে জন্মগ্রহণ করছে, তার মানে কি সে পরের বছর বার্থডে পালন করবে না? হ্যাঁ করবে, সে করবে 28 ফেব্রুয়ারি। ক্রিটিক্যাল হিসাব। তো যাই হোক, এটা ডিটেইলস ভাবে ব্যাখ্যা করে দিলাম যে যেন এই শর্তটাতে প্রয়োগ করলাম, যে এই শর্তটা যেন ভুল না হয়, যে শর্তগুলো আমি কেন প্রয়োগ করছি এটা জানতে হবে। আমি সরাসরি মুখস্থ করে চলে গেলাম যে 400 দিয়ে ভাগ করলে ভাগ শেষে নিঃশেষে বিভাজ্য হলে লিপ ইয়ার, আবার 4 দিয়ে ভাগ করলে ভাগ শেষ 0 হবে, 100 দিয়ে ভাগ করলে 0 হবে না। এই শর্তগুলো মূলত দেওয়া হয়েছে আমাদের এই সোলার ইয়ার বা সৌর বছরের কারণে। এরপরেও 100% এখানে সঠিক নয়, কিছু ফ্র্যাকশনাল টাইম থাকবে। তাহলে এই শর্তগুলো প্রয়োগ করে আমরা এখন ফ্লোচার্ট ডিজাইন করি। প্রথমে লেখো স্টার্ট, তারপর হবে ইনপুট ওয়াই, আমরা যে সালটা লিপ ইয়ার ধরবো সেই সালটাকে ধরছি ওয়াই, ইনপুট ওয়াই। সেখানে ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? আমি একটা কন্ডিশন দিয়ে সবটুকু লিখে দিচ্ছি, তুমি একটা কন্ডিশন দিয়ে লিখবা, তাহলে তোমার সুবিধা হবে, মনে থাকবে। এখানে লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে কয়েকটা। লজিক্যাল কি বললাম? অপারেটর। So is y percentage কি বলতো? 400 ডাবল ইকুয়াল 0। এটাকে বলা হয় সালটি 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে পার্সেন্টেজ ডাবল ইকুয়াল 0 এর মানে হচ্ছে ওই মানটি নিঃশেষে বিভাজ্য হবে, এটাকে বলা হয় ভাগশেষ নির্ণয়ের অপারেটর। ভাগশেষ নির্ণয়ের অপারেটর। তাহলে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে? 0 হবে, একটা শর্ত। or double vertical line y percentage 4 double equal 0,
তারপরে অ্যান্ড, এটা লজিক্যাল অ্যান্ড অপারেটর। ডাবল হলে হ্যাঁ, y পার্সেন্টেজ 100 নট ইকুয়াল 0। তাহলে শর্তটা যদি আমি টাইপ করে লিখে দিই সুবিধা হয়, একটু বড় করে টাইপ করে দেখা দিচ্ছি যে y পার্সেন্টেজ কি বললাম 400 400 ডাবল ইকুয়াল 0। একটা শর্ত, একটা শর্ত। তাহলে এখানে শর্তটা হচ্ছে দুইটা হবে মোট, অথবা কন্ডিশন দিয়ে অর, ডাবল ভার্টিক্যাল মানে অর, ব্র্যাকেট y পার্সেন্টেজ 4 ডাবল ইকুয়াল 0 and double and y percentage sign 100 exclamatory মানে not equal 0। ক্লিয়ার? তাহলে এখানে কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন ট্রু হলে লিপ ইয়ার, অথবা সেকেন্ড কন্ডিশনের মধ্যে আবার দুইটা, এটা ট্রু হলে লিপ ইয়ার সাল হবে। তাহলে এই শর্তটা এখন বড় ডায়মন্ড বক্সের মধ্যে লিখে দাও। এখন আমরা এই শর্তটাকে ইয়েস কন্ডিশন দিলে লিপ ইয়ার দিব, আর নো হলে নট লিপ ইয়ার। এটা আমি ছোট করে দিচ্ছি একটু। আচ্ছা, এটা আমি একটু টাইপ করে দিচ্ছি, আবার একটু মিনিমাইজ করে দিচ্ছি। এই জায়গায় লিখি, ওকে। ঠিক আছে, এখানে অ্যারো সাইন দাও। যদি ইয়েস হলে হবে লিপ ইয়ার, রাইট? আর নো হলে নট লিপ ইয়ার। তাহলে আমরা এখন প্রিন্ট করব। প্রিন্টের বক্সটা কেমন হবে? সামান্তরিক। প্রিন্ট y is leap year. Print y is leap year. Yes হলে, তাই না? আর নো হলে কি হবে? The print y is not leap year. Print y is not leap year. ওকে, আমাদের আউটপুট দুটাকে কানেক্টর দিয়ে যুক্ত করে দিচ্ছি আমরা। সাবক্লাসেরটা হচ্ছে আমাদের কানেক্টর। স্টপ। এখন লিখো অ্যালগরিদম। ধাপগুলো লিখে ফেলে এখন। হ্যাঁ, 1 2 3, ইয়াস হলে 4 5 6, এটা হবে 7। ঠিক আছে, এখন লিখো অ্যালগরিদম। যে কোনো সাল, যে কোনো ইংরেজি সাল ওয়াই এর মান গ্রহণ করি, কি লিখবা? যে কোনো ইংরেজি সাল ওয়াই এর মান গ্রহণ করি। তো লিখো ধাপ 1। ধাপ 1 কি লিখতে হবে? প্রোগ্রাম শুরু করি। আর ধাপ 2, হ্যাঁ লিখো ধাপ 1 শুরু করি।
ধাপ 1 শুরু করি। ধাপ 2 লিখো যে কোনো ইংরেজি সাল। এখানে কিন্তু সালটা কি হবে? ইংরেজি সাল। y এর মান গ্রহণ করি। কার মান? y এর মান গ্রহণ করি। গ্রহণ করি। গ্রহণ করি। ঠিক আছে। ধাপ 3 আচ্ছা এখানে y এর মানটা আমি লিখে দিচ্ছি, তো ওটা পরে লিখছি। সমস্যা নেই, এখানে লিখে দিচ্ছি। সাল y এর মান গ্রহণ করি। y। ধাপ 3 হ্যাঁ এটাই জায়গায় লিখে দিই, রাইট? যদি আচ্ছা তুমি ছোট করতে হবে। যদি বেশি ছোট হয়ে গেল, দেখা যাচ্ছে? এখন লিখো যদি y percentage 400 double equal 0 এবং y percentage 4 double equal 0 and y percentage 100 not equal 0 হয়, তাহলে পরবর্তী ধাপে যায়। পরবর্তী ধাপে যায়। ঠিক আছে। আর না হলে ধাপ 6 যায়। না হলে ধাপ 6 যায়। ধাপ নাম্বার 4 কি হবে? হ্যাঁ ইংরেজি সাল y এর মান অধিবর্ষ ছাপাই। y এর মান অধিবর্ষ ছাপাই লিখবা। লিখো y এর মান অধিবর্ষ ছাপাই। y এর মান অধিবর্ষ ছাপাই। ওকে। ধাপ 5 ধাপ 7 যায়। ধাপ 7 যায়। ধাপ 6 y এর মান অধিবর্ষ হবে না ছাপাই। y এর মান অধিবর্ষ হবে না ছাপাই। y এর মান অধিবর্ষ হবে না ছাপাই। তারপরে কি লিখবা? শেষ করি। ধাপ 7 শেষ করি। এটাকে আমি একটু জুম করে দিচ্ছি। বেশি জুম হয়ে গেল। আচ্ছা এখান থেকে কাজ করি, এই জায়গাটা একটু ভেঙে দিই। হ্যাঁ ঠিক আছে, এখন তো ঠিক আছে। তো এটা এক লাইনে হবে, এটা এক লাইনে লিখতে হবে, এই এতটুকু এক লাইনে। আমি এখানে যেটা লিখেছি এটা হচ্ছে শুধুমাত্র একটা ইফ কন্ডিশন ব্যবহার করে। পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে একটি মাত্র ইফ কন্ডিশন ব্যবহার করে লিপ ইয়ার সাল নির্ণয় করার ফ্লোচার্ট তৈরি করো। এখানে প্রশ্নটা লিখে নাও। প্রশ্ন একটি মাত্র ইফ কন্ডিশন ব্যবহার করে।
কি বললাম? এখন প্রশ্ন একটি বলতে এখানে ডায়মন্ড বক্স কয়টা? তার মানে একটা ইফ কন্ডিশন। ঠিক আছে, এটা বোঝানোর জন্য তোমাকে আমি একটা জিনিস বুঝাই। ধরে নাও তুমি একটা জায়গায় বিয়েতে গেছো, বিয়েতে যাওয়ার পরে তুমি দেখলা যে বিয়ে বাড়ির গেট আছে মাত্র একটাই, এই গেট দিয়ে বরপক্ষ ঢুকবে আবার কনে পক্ষ ঢুকবে। তখন শর্ত হবে একটা, যে ওই গেটে একজন লোক বসে আছে, ওই চেক করবে যে আপনি কি বরপক্ষের লোক অথবা আপনি কি কনে পক্ষের লোক। এই যে মিডলে ওয়ার্ড দেওয়া আছে না, তার মানে যদি একটা গেট থাকে তাহলে এই একটা ইফ কন্ডিশন। এখন ধরে নাও যে এই বিয়ে বাড়ির গেটে এখানে সে একটা গেট না করে দুইটা গেট করলো। কয়টা গেট করলো? একটা আর একটা, ধরে নিচ্ছি দুইটা গেট করলো। তো একটা গেট দিয়ে ঢুকবে বরপক্ষ, একটা গেট দিয়ে ঢুকবে কনে পক্ষ। তখন এখানে কয়টা কন্ডিশন হবে? দুইটা কন্ডিশন না? তো আমি কল্পনা করো যে তুমি কনে পক্ষের একজন হচ্ছে সদস্য, তো তুমি এই গেটে গেলা, মানে বরপক্ষের যে গেটটা আছে সেই গেটে গেলা। যাওয়ার পরে এরা চেক করলো যে আপনি কি কনে পক্ষের লোক। তখন তুমি বললা না, যে বরপক্ষের গেটে আছে বসে সে চেক করবে আপনি কি বরপক্ষের লোক কিনা, বলবে আপনি কি বরপক্ষের লোক। তখন তুমি বললা যে নো। ঘাড় ধাক্কা দিবে না, তুমি তো আত্মীয়, তোমাকে ঘাড় ধাক্কা দিবে কেন? তোমাকে তোমাকে বলবে তাহলে আপনি ওই গেটে যান। তখন তুমি এই গেটে আসলা, এই গেটে এসে এখানে একজন বসে আছে, সে বললো আপনি কি কনে পক্ষের লোক। তখন তখন তুমি বললা যে হ্যাঁ আমি কনে পক্ষের লোক, তখন তোমাকে ভিতরে ঢুকতে দিল। তাহলে এখানে শর্ত কয়টা হবে? দুইটা। তাহলে প্রশ্ন হচ্ছে যেখানে তোমার ডায়মন্ড বক্স থাকবে দুইটা, সেখানে কন্ডিশন হবে দুইটা, আর একটা হলে একটা। যদি একটা হয় তাহলে সেটাকে বলা হয় ইফ কন্ডিশন, অথবা এটাকে বলা হয় ইফ এলস স্টেটমেন্ট। এটাও কিন্তু লেখা যায় ইফ এলস স্টেটমেন্ট। আর যদি এমন হয় যে তোমার দুইটা আলাদা গেট দেওয়া আছে, দুইটা কন্ডিশন দেওয়া আছে আলাদাভাবে, সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে নেস্টেড ইফ। আমি নেস্টেড ইফ দিয়ে করবো। এটা কি বলা হচ্ছে? নেস্টেড ইফ। লিখে নাও। এই টার্মটা অনেকেই বোঝে না যে নেস্টেড কি জিনিস। নেস্টেড ইফ কন্ডিশন। নেস্টেড ইফ, ঠিক আছে। নেস্টিং শব্দের অর্থটা একটু বলি। আমরা অনেক সময় নেস্ট মানে বলি হলো পাখির বাসা, তাই না? পাখির বাসাটা এমন ভাবে তারা বুনন করে যে দেখবা তাদের যে ওই যে বাসার মধ্যে এমন ভাবে তারা কারুকার্য তৈরি করে যে বাইরে থেকে কোনো ঝড় বৃষ্টি যতই আসুক না কেন ভিতরে পানি ঢোকে না। তার মানে এখানে নেস্টিং বলতে বোঝানো হচ্ছে যে একটা শর্তের মধ্যে আরেকটা শর্ত এমন ভাবে দেওয়া আছে যে ওই শর্ত সত্য হলে পরটা কাজ করবে। নেস্টিং শব্দের অর্থ হচ্ছে একটি শর্তের মধ্যে অপর একটি শর্ত কাজ করলে তাকে নেস্টিং বলে। ঠিক আছে, একটি শর্তের মধ্যে আরেকটা শর্ত, রাইট? এটাকে বলা হয় নেস্টেড ইফ। কি বলা হবে? নেস্টেড ইফ। আর যদি হয় এমন যে একটি লুপের মধ্যে আরেকটা লুপ কাজ করলে তাকে বলা হয় নেস্টেড লুপ। নেস্টেড লুপ। আমরা যেহেতু এখন লুপ পড়ছি, আমরা পড়ছি কন্ডিশনাল স্টেটমেন্ট, আমরা বলি নেস্টেড ইফ দিয়ে কিভাবে কাজ করা যায়। ওই সেম প্রবলেম শুধুমাত্র আমরা সলভ করব নেস্টিং দিয়ে। প্রথমে ওভাল শেপ, এখানে লিখো স্টার্ট, এরপরে হচ্ছে ইনপুট ভ্যালু নাও। ইনপুট কি হবে? ওয়াই। ইনপুট ইয়ার। ইনপুট ইয়ার মানে ওয়াই। ওয়াই হচ্ছে আমার ইয়ারের শর্ট ফর্ম, রাইট? এটাকে বলা হয় মিনিংফুল ভ্যারিয়েবল, অর্থপূর্ণ চলক। অর্থাৎ ওয়াই এর হচ্ছে ইয়ারের শর্ট ফর্ম,
এটাকে বলা হচ্ছে মিনিংফুল ভ্যারিয়েবল। অন্য কিছু ধরতে পারবা, অসুবিধা নাই, তবে সেটা মিনিংফুল হচ্ছে না। মিনিংফুল হতে হবে। যেমন তোমার নাম লিমন, আমি যদি বলি এল তাহলে মিনিংফুল ভ্যারিয়েবল, বাট আমি ধরলাম এম, কি বোঝালো এম দিয়ে? অন্য একটা নাম বোঝালো, তাহলে সেটা মিনিংফুল হচ্ছে না। মিনিংফুল হতে হলে ওইটা শর্ট নেম দিতে হয়। এখন আমি যেটা করব, ওই দুইটা আলাদা গেট তৈরি করব, একটা বরপক্ষের গেট আর একটা কনেপক্ষের গেট। এটা হচ্ছে বরপক্ষের গেট কল্পনা করো। এখন তো বিয়ে শাদী হয় কোথায়? কমিউনিটি সেন্টারে, তাই না? তো সেক্ষেত্রে দুইটা আলাদা গেট তৈরি করাই ভালো। তাহলে প্রথম শর্ত, ধরুন প্রথমে আমি প্রয়োগ করলাম ইজ y পার্সেন্টেজ 400 ডাবল ইকুয়াল 0। আপনি কি বরপক্ষের লোক? প্রশ্ন করলাম। যদি ইয়েস হয় তাহলে আপনি ঢুকতে পারবেন, মানে প্রিন্ট লিপ ইয়ার। প্রিন্ট কি? লিপ ইয়ার। তো এখান থেকে আমার লাস্টের দিকে লিপ ইয়ার সালটা দেখাইতে হবে এই জায়গায়। এটা একটু পরে ডিজাইন করি আমি, এখানে শো করব। আর যদি নো হয়, নো হলে কি করতে হবে? সেকেন্ড কন্ডিশন, বড় করে ডিজাইন করো। ইজ কি হবে বলো? প্রথম হলো y পার্সেন্টেজ 4, 4 ডাবল ইকুয়াল 0, এবং এবং কি লেখা আছে? y পার্সেন্টেজ 100 নট ইকুয়াল 0। আচ্ছা, একটা কাজ করি, এটা তো ধরছে না, আমি সম্পূর্ণটা আগে বক্সটা উঠাই দিই। উঠাই দিয়ে পরে আগে লিখে নিই, পরে ওটা টাইপ করে দিচ্ছি। অত উপরে অলরেডি লেখা আছে, রাইট? ওখান থেকে নিয়ে চলে আসে, এই জায়গা থেকে নিয়ে চলে আসে। এইটা, এই শর্তটা ঠিক আছে। কন্ট্রোল সি দিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এই শর্তটা প্রয়োগ করতে হবে আমাদের, তাই না? এখানে কি হবে? 0 হবে। এই 0 ও নিচ্ছে কেন? কপি করে দিচ্ছি। ওকে, যদি এই শর্ত সত্য হয় তাহলে কি হবে? লিপ ইয়ার হবে, আর না হলে লিপ ইয়ার হবে না। এক্সাক্ট ডায়মন্ড বক্সটা হয়নি, এই জায়গায় দিচ্ছি। অসুবিধা নাই, বুদ্ধি থাকলে সবই করা যাবে। ঠিক আছে এখন? ওকে, এখন দেখো এই কন্ডিশন যদি সত্য হয়, যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে কি হবে? ইয়েস হলো লিপ ইয়ার হবে। তাহলে এখানে আসছে কানেক্টর দিয়ে, এখানে ইয়েস, ক্লিয়ার? তখন আমরা বলবো লিপ ইয়ার, প্রিন্ট প্রিন্ট y লিপ ইয়ার, প্রিন্ট y লিপ ইয়ার। আর যদি নো হয়, ইয়েস হলো লিপ ইয়ার হচ্ছে, রাইট? দেখো যদি নো হয় সেক্ষেত্রে y is not leap year, print y is not leap year, then stop। এখন বলতো এখানে নেস্টিং কোথায়? হ্যাঁ, নেস্টিং হলো প্রথম শর্তের মধ্যে দ্বিতীয় শর্ত, এটা হলো নেস্টিং।
এখন তুমি সবগুলো স্টেপে নাম্বারিং করো। নাম্বার 1 2 3, ইএস হলে এখান থেকে চলে আসবে, 3 হলে 4 এ আসবে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা নো নো দিয়ে করো। নো দিয়ে করলে, নো দিয়ে হলো হ্যাঁ নো দিয়ে করলে আমাদের শর্টই হবে। নো দিলে 4, প্রথমে যদি শর্ত সত্য না হয় 4 এ যাবে, 4 থেকে 5 আসবে, 5 থেকে সত্য হলে 3 থেকে 5 এ যাবে। ঠিক আছে, এটা হলো 6, না না এটা 6 হবে, 5 থেকে 6 এ যাবে যদি সত্য হলে, হ্যাঁ সরি 5 থেকে এটা 6 এ যাবে, সত্য হলে 5 এ যাবে, 4 নাম্বার সত্য হলে 5 এ যাবে, না হলে 6 এ যাবে। নো 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 নো, এটা ভুল হচ্ছে। 5 থেকে 6 এ যাবে, এটা 7, এটা হবে 8। এটা কেন হবে? কারণ তুমি যদি এটাকে 6 প্রিন্ট করতাম তাহলে এটা 7 হলে এটা 8 হতো না। আবার বুঝাই, যদি শর্তটা সত্য হয় তাহলে সরাসরি আসবে 5 নাম্বার ধাপে। 5 নাম্বার ধাপে এসে বলবো ধাপ 6 দেয়, লিপিয়ার সাল ছাপাই, লিপিয়ার সাল ছাপানোর পরে কি হবে? ও আচ্ছা, বুঝতে পারছি। এখানে ভুলটা কোথায় হয়েছে? ভুলটা কোথায় হয়েছে? ভুলটা এখানে তোমার আরেকটা বক্স তৈরি করতে হবে, এই যে সার্কুলার শেপ দিয়ে। এখানে কয়টা আউটপুট? 2টা আউটপুট, তাই না? দুইটাকে কি কারেন্ট দেখাতে হবে না? স্টপ। দেখছো ভুলটা খুঁজে পাওয়া যায় না। আগেরটা কি ঠিক ছিল ডিজাইন? আগেরটা দেখো। কোথায়? ওইটা ওই সত্য হলো লিপিয়ার। আচ্ছা ওইটাও কারেক্ট, ওইটাও কারেক্ট, অসুবিধা না। আমি একটু উপরটা দেখে আসি। হ্যাঁ আমারটা ঠিকই ছিল, এখানে 2টা আউটপুট না, এটা সার্কেল দিয়ে আমি যোগ করে দিয়েছি। এখন আমরা নাম্বারিং করে নিই। নাম্বারিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ধাপগুলো স্পষ্ট করে বোঝা যায়। 3 নাম্বার ধাপটা ঠিক আছে, সত্য হলে 4, না যদি মিথ্যা হলে 4 এ যাবে, নো হলে আমি নো হলে 4 এ দিচ্ছি। হ্যাঁ 4 এ দিচ্ছি, তারপরে এটা যদি ইয়েস হয় তাহলে যাবে 5 এ, আর এখান থেকে সত্য হলে সরাসরি 5 এ আসবে। 5 এ এসে সে যেটা করবে এটা হলো 6 যাবে, 6 এ প্রিন্ট করবে। ঠিক আছে, 6 থেকে এটা হবে 7, এটা হচ্ছে 7, রাইট? 6 থেকে 7 হয়ে বের হয়ে আসবে, কিন্তু এটা হবে x, ধরে নিচ্ছি এটা হবে x, কারণ যখন তোমার লিপ ইয়ার সালটা হয়ে যাচ্ছে, ধরে নাও তুমি ইনপুট দিলা সাল হলো 2400 সাল, ঠিক আছে? তখন এটা 400 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হচ্ছে? 6 যাবে, 400 2400, তাহলে মিলে গেছে না? তাহলে এই ধাপে বের হয়ে আসবে, 5 থেকে 6 হয়ে 7 হয়ে লাস্টে ধাপে চলে আসবে। এখন আমি এটা চেক করব, যদি নো হয়, নো হলে 4 হয়ে 4টা চেক করবে, চেক করে যদি সত্য হয় 5 হয়ে 6 হয়ে বের হয়ে আসবে, আর না হলে এটা হবে 8, এটা হবে 9, এটা হবে কি 9। এখন বুঝতে পারছো বিষয়টা, এটা হবে 9 নাম্বার ধাপ। এইটার জন্য আমরা ফ্লো চার্টটা যেটা তৈরি করেছি, এটা অ্যালগরিদম লিখতে হবে। এটা আমি লিখবো অ্যালগরিদম, এখন লিখছি না, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি অ্যালগরিদম। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিচ্ছি, শুধুমাত্র এই নাম্বার অনুযায়ী অ্যালগরিদম লিখে নিবা। আমি জাস্ট স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি। ওই যে একটা বাটন আছে প্রিন্ট স্ক্রিন, দেখ প্রিন্ট স্ক্রিন দেওয়া আছে, প্রিন্ট স্ক্রিন দেওয়া আছে, ওখান থেকে নিতে হবে। কপি করে নিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি। এইটা অ্যালগরিদম লিখবা, এটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। সো শিক্ষার্থীবৃন্দ, লম্বা সময় নিয়ে ক্লাসটা নিলাম, ইনশাল্লাহ আশা করি লিপ ইয়ার সাল নির্ণয়ের ক্ষেত্রে ফ্লোচার্ট অ্যালগরিদমে কোনো ভুল হবে না। তো সবাই ভালো থেকো,
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।